আমন্ত্রণ সন্ধ্যার এসআরটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি দিলুবা আফরোজ। শুরুতেই জানাবো শিরোনাম। দেশজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে জাতীয় ঐক্যফ্রন্টের ইসির সভা বর্জন। সন্ধ্যায় গুলশানে জরুরি বৈঠক। ইসির সঙ্গে বৈঠকে মাস্তানি করেছেন ঐক্যফ্রন্ট। মন্তব্য এইচটি ইমামের। ওয়ারেন্টের আসামিদেরকে গ্রেফতার করা হচ্ছে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীতাকুণ্ডে আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা হামলায় ৩ জন দগ্ধ, আহত ২। ঝালকাঠি নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ। দেশজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে আলাদা বাণী দিয়েছেন। ২০১৮ বছর আগে জেরুজালেমের জন্ম হয় খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের। বেথলেহেমের এক গোয়াল ঘরে কুমারী মাতা মেরির কোলে জন্ম হয় তার। বড়দিন উপলক্ষে রাজধানীর রমনা ক্যাথলিক গির্জা সাজানো হয়েছে উৎসবের আবহে। মধ্যরাতে প্রার্থনা, কেক কাটা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিনের উৎসব শুরু হয়। এ উপলক্ষে দেশের সব চার্চ ও তারকা হোটেল ক্রিসমাস ট্রি, বর্ণিল বাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি আয়োজন করা হয় নানা ধরনের কেক আর পিঠার। এ সময় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বিশ্ববাসীর মঙ্গল কামনা করা হয় বলে জানান রমনা ক্যাথলিকের ফাদার। আমাদের বড়দিন এবং আমাদেরকে উৎসাহ যোগায় যে আসলে অন্তর্মনে বড় হবার দিন। এবং ঈসা নবী আমাদেরকে প্রেমের কথা শিখিয়েছেন, শান্তির কথা বলেছেন, ক্ষমার কথা বলেছেন এবং সবার সঙ্গে আমাদের জীবন সহভাগিতার কথা বলেছেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে আর উজ্জীবিত হতে, চেতনায়িত হতে এবং একই সঙ্গে প্রার্থনা করা হয় গোটা দেশের বিশ্ববাসীর জন্যে এবং সমাজের মণ্ডলীর সবারই জন্যে যেন কাঙ্ক্ষিত শান্তি সমৃদ্ধি সবার জীবনে তিনি দান করেন। এদিকে দেশের খ্রিস্ট ধর্মাবলম্বী সহ বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনে খ্রিস্টান ধর্মের অনুসারীদের সঙ্গে মতবিনিময়ের সময় এমন শুভেচ্ছা জানান তিনি। জাগতিক সুখের পরিবর্তে যিশু খ্রিস্টের ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পরমার্থিক সুখ অর্জনের আহ্বান জানান তিনি। এ সময় রাষ্ট্রপতি আরও বলেন, শান্তি ও সমৃদ্ধির জনপথ বাংলাদেশ। এই অর্জনের পেছনে রয়েছে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার নিরলস শ্রম আর অব্যাহত প্রচেষ্টা। শান্তি আর সমৃদ্ধির এক জনপদ বাংলাদেশ। এ অর্জনের পেছনে রয়েছে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নিরলস শ্রম আর অব্যাহত প্রচেষ্টা। বড়দিন উপলক্ষে আমি দেশের খ্রিস্ট ধর্মাবলম্বী সহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জাতিতে জাতিতে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ অশান্ত বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করি। এদিকে উৎসব আর আনন্দে বড়দিন উদযাপন করছে রাজধানীর খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে বিভিন্ন গির্জায় সকাল থেকে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। দেশের উন্নয়ন ও সুখ সমৃদ্ধি কামনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এ প্রার্থনায় অংশ নেন সব বয়সের নারী পুরুষ। এদিকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, কিছু মহল প্রশাসন ও নির্বাচন কমিশনকে চাপে রাখার চেষ্টা করছে। বিস্তারিত শিউলি আক্তারের প্রতিবেদনে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস সৃষ্টিকর্তা মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর আগমন ঘটে এই ধরায়। বড়দিন, ক্রিসমাস বা এক্সমাস যে নামেই ডাকা হোক, 25 ডিসেম্বর মানেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের আনন্দ উৎসবের দিন। তাই তো বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হলো বড়দিন। আর দিনের শুরুতেই সব বয়সী নারী পুরুষ গির্জায় এসে সমাবেত হয় মঙ্গল কামনায়। এই দিনে আমরা বিভিন্ন গির্জায় আসি, সবার সাথে একে অন্যের সাথে গ্রিটিংস এক্সচেঞ্জ করি, গিফটস এক্সচেঞ্জ করি। বাকি জীবনটাকে আমরা সরলতার সাথে জীবনযাপন সুন্দর করতে পারি। আমরা বড়দিন এটাকে উদযাপন মনে করি আর কি। আমরা বিশ্বাস করে প্রভু যীশু খ্রিস্ট ওনার জন্মদিন, তো ওই হিসেবে তো আমাদের আনন্দ উল্লাস একটু বেশি থাকে সব সময়। আগামী বছর আমরা ভালো মতো চলতে পারি এবং তার আশীর্বাদ যেন লাভ করতে পারি।
জাগতিক সকল শুভ আর দেশের উন্নয়ন ও সুখ সমৃদ্ধি কামনায় রাজধানীর বিভিন্ন গির্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। এই জগতে মানুষের মধ্যে শান্তি, ন্যায্যতা এবং ভালোবাসার একটা রাজ্য প্রতিষ্ঠা করতে এই জন্যেই তিনি এই জগতে এসেছেন এবং সেই ঈশ্বর পুত্র হিসাবেই আমরা খ্রিস্ট বিশ্বাসীগণ এই বড়দিন উৎসব উদযাপন করি। এদিকে বনানী গির্জায় কেক কেটে এ উৎসবে যোগ দেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ সময় তার অভিযোগ প্রশাসন ও নির্বাচন কমিশনকে চাপে রাখতেই বিভিন্ন কৌশল ব্যবহার করছে কিছু মহল। বিরোধী পক্ষকে, নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে একটি চাপের মুখে রাখার একটা কৌশল, এটিও আমি মনে করি যে কোনো কোনো দলের নির্বাচনী স্ট্র্যাটেজিও বটে। বড়দিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন গির্জায় ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। শিউলি আক্তার, এসএটিভি, ঢাকা। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে ইসির বৈঠক ছেড়ে বেরিয়ে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এ সময় তারা অভিযোগ করেন ইসি সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টাও করছে। দুপুরে বৈঠক শুরু হওয়ার ঘণ্টা দেড়েক পর ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন সহ অন্যান্য নেতারা সেখান থেকে উঠে চলে যান। এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে সভা বর্জনের পর সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহসান। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির একটি বড় প্রতিনিধি দল আসেন নির্বাচন কমিশনে। বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সঙ্গে। তবে ঘণ্টা দেড়েক পর সংবাদ সম্মেলনে এসে মির্জা ফখরুল ইসলাম জানান ইসি পক্ষপাতমূলক আচরণ করায় আলোচনা থেকে উঠে এসেছেন তারা। সারা দেশে নির্বাচনের যে ভয়াবহ তাণ্ডব চলছে, বিরোধী দলের নেতাকর্মীদেরকে যে গ্রেফতার, আক্রমণ, আহত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে এবং নির্বাচনের পরিবেশ যে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে তাকে জানাতে এসেছিলাম। এ সময় ইসি সেনাবাহিনীকে বিতর্কিত করছে বলেও উল্লেখ করেন ফখরুল। বলেন তাদের ক্যাম্পে বসিয়ে রাখছে কমিশন। নির্বাচন কমিশন এবং সরকার যৌথভাবে তারা নির্বাচনকে প্রহসনে পরিণত করছে। এই নির্বাচন ইনফ্যাক্ট এখন তো দায়িত্বে সম্পূর্ণ নির্বাচন কমিশন, সেনাবাহিনী তো আলাদা কোনো নেই, তাদের নির্দেশ অনুযায়ী কাজ করতে হয়। সেইভাবে যদি হয় তাহলে নির্বাচন কমিশনকে সেই দায়িত্ব পালন করতে হবে। এ অবস্থায় নির্বাচনে তারা কি করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন জনগণকেই সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তবে এবার ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না বলেও জানিয়ে দেন তিনি। ফাঁকা মাঠে গোল দিতে দেব না। থ্যাংক ইউ। রিয়াদ হাসান, এসএটিভি, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে ঐক্যফ্রন্ট বৈঠক বর্জন করেনি, বরং ডক্টর কামাল মাস্তানি করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান HT ইমাম। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয় নির্বাচন উপলক্ষে দলের মিডিয়া উপকমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এক পুলিশ সদস্যকে জানোয়ার বলেছিলেন ডক্টর কামাল হোসেন। এ কারণে প্রধান নির্বাচন কমিশনার তার এই বক্তব্যের প্রতিবাদ করায় ডক্টর কামাল হোসেন জোরে জোরে টেবিল চাপড়িয়েছেন। তারা বৈঠকে একরকম মাস্তানি করেছেন বলে অভিযোগ করেন HT ইমাম। সেনাবাহিনী নিয়ে ডক্টর কামাল হোসেনের বক্তব্য বিষয়ে জানতে চাইলে HT ইমাম আরও বলেন, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী নিয়ে তাদের বক্তব্য দুঃখজনক। যে কথা বলতে বলতে অভিযোগ করতে করতে এক পর্যায়ে ডক্টর কামাল হোসেন খেপে গিয়ে নারায়ণগঞ্জের কোনো এক সাব ইন্সপেক্টর তাকে বলেছেন জানোয়ার। সিইসি নিজে তাৎক্ষণিকভাবেই এটি প্রতিবাদ করেছেন। ডক্টর কামাল হোসেন টেবিল চাপড়েছেন জোরে জোরে। তখন সিইসি এবং তারা বলেছেন অন্যান্যরা যে আমরা অপমানিত বোধ করছি, আপনারা না থাকলেই ভালো। তারা বয়কট করেননি। হ্যাঁ, এটাও আর এক রকম মাস্তানি। বিএনপি নেতাদের ধরপাকড়ের অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওয়ারেন্টের আসামিদেরকেই গ্রেফতার করা হচ্ছে। আওয়ামী লীগ রাতের অন্ধকারে বন্দুকের নল ব্যবহার করে ক্ষমতায় আসেনি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নির্বাচনী পথসভায় এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে কুষ্টিয়ার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি ক্ষমতায় থাকতেও জনবিচ্ছিন্ন ছিল। বাতেন বিপ্লবের প্রতিবেদনে বিস্তারিত।
রাজধানীর বিজয় সরণিতে নির্বাচনী পদযাত্রায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় বিএনপির নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কেবল ওয়ারেন্টভুক্ত আসামিদেরকেই গ্রেফতার করছে। বোমা মেরেছে, গাড়ি ভাঙছে, আপনার মানুষ পুড়িয়েছে, অগ্নিসন্ত্রাস করেছে, টার্গেট কিলিং করছে, বিদেশিদের হত্যা করেছে। এই সবগুলোরই কেউ না কেউর এইগুলির ভিতরে ওয়ারেন্ট রয়ে গেছে। এরা ইসের সম্মুখীন হয় নাই, বিচারের সম্মুখীন হয় নাই। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নির্বাচনী পথসভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে প্রতিটি পরিবারে একজন করে চাকরি, গ্যাস, বিদ্যুৎ সহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। 49 সাল আওয়ামী লীগের জন্ম। সেই জন্ম থেকে আওয়ামী লীগ 69 বছর বয়স হয়ে গেছে। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে, আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। কুষ্টিয়া জেলার ক্রীড়াবিদদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে মাহবুবুল আলম হানিফ দাবি করেন, বিএনপি নির্বাচন বয়কট করতে না পেরে এখন বানচালের চেষ্টায় লিপ্ত হয়েছে। এই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে জয়লাভ করার কোনো সুযোগ তাদের নেই। শুরু থেকে তারা নির্বাচন বয়কট করা বা সেটা না পেরে তারা বানচাল করার জন্য নানা চক্রান্তে লিপ্ত হয়েছিল। ধানমন্ডির দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, রাজনৈতিক দেউলিয়াপনা এবং সন্ত্রাস দুর্নীতির কারণে জনগণ বিএনপি এবং ঐক্যফ্রন্ট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই নির্বাচনকে ঘিরে বড় ধরনের নাশকতা এবং বড় ধরনের প্রাণহানি ঘটানোর একটা ষড়যন্ত্র চলছে এবং যেই ষড়যন্ত্রের পেছনে পাকিস্তানি আইএসআই এই গোয়েন্দা সংস্থাটি তারা কাজ করে যাচ্ছে। বিকেলে ঢাকা ৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাজী সেলিম তার দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। বাতেন বিপ্লব, SATV, ঢাকা। এদিকে রাজধানীর মতিঝিলের সিটি সেন্টার থেকে 8.5 কোটি টাকা ও 10 কোটি টাকার চেক সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। টাকাগুলো একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট কেনার জন্য দুবাই থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। বিকেলে মতিঝিল সিটি সেন্টারের 27 তলায় এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান তিনি। অভিযানে কথিত আমদানি রফতানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড কর্পোরেশনের MD আলী হায়দার, গুলশানের আমেনা এন্টারপ্রাইজের GM জয়নাল আবেদিন ও অফিস সহকারী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও গ্রেফতারকৃতদের একজন হাওয়া ভবনে কাজ করত বলে উল্লেখ করেন মহাপরিচালক। এছাড়াও অফিসটি থেকে শরীয়তপুর 3 আসনের বিএনপি প্রার্থী নুরুদ্দিন অপুর পোস্টার পাওয়া গেছে। আমরা এর মাধ্যমে আমাদের এই আসন্ন নির্বাচনকে প্রভাবান্বিত করা বা ফয়েল করা বা আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটানো বা কোনো একটা গোষ্ঠীর পক্ষে নিয়ে যাওয়ার জন্য যে অপচেষ্টা, সেটিকে আমি মনে করি যে এই প্রচেষ্টার মাধ্যমে একটা ভয়াবহ ষড়যন্ত্রকে আমি মনে করি বানচাল করা সম্ভব হয়েছে। আমরা এই তদন্ত অব্যাহত রাখবো এবং এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে আমরা খুঁজে বার করার চেষ্টা করব। সীতাকুণ্ডে নৌকার সমর্থকদের গণসংযোগের প্রস্তুতিকালে নৌকার প্রতীকের প্রার্থী ও প্রধান কার্যালয়ের সামনে পেট্রোল বোমা হামলায় 3 জন দগ্ধ ও 2 জন আহত হয়েছে। দুপুর 12টার দিকে উপজেলার মাদামবিরিহাটে আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলমের প্রচারের প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতরা অভিযোগ করেন, বিএনপি ও যুবদলের একদল সন্ত্রাসী এ হামলা চালিয়েছে। এদিকে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন হামলাটি চালিয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমও। চট্টগ্রাম মেডিকেলে পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, আহত 3 জনের মধ্যে 2 জন দগ্ধ হয়েছে। আহতদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে চট্টগ্রামের সিটি গেট এলাকায় বিএনপি প্রার্থী গিয়াস কাদের চৌধুরীর নির্বাচনী প্রচারণাকে ঘিরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, বিকেলে গিয়াস কাদের চৌধুরীর প্রচারণায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির প্রচারণা মিছিলটি সিটি গেট এলাকায় এলে আওয়ামী লীগের আরেকটি মিছিলের মুখোমুখি হয়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি প্রার্থী গিয়াস কাদের চৌধুরী বলেন, পুলিশি অনুমতি নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন তিনি, কিন্তু পুলিশ তার নিরাপত্তা দেয়নি। আর আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলম বলেন, বিএনপি মিছিল থেকেই তাদের উপর হামলা চালানো হয়েছে। এদিকে ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলায় গালুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চারাখালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, একদল দুর্বৃত্তরা নৌকার প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। একই রাতে বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া গ্রামে আওয়ামী লীগ কর্মী আলমগীর হোসেনের ঘরেও আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ আসনের নৌকা প্রার্থী শামীম ওসমানের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন জানান, ভোরে দুর্বৃত্তরা ওই নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে। এ ঘটনার পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। আমি ভোরে উঠছি, ওটার সাথে সাথে মহিলারা উঠছে, এলাকার নামাজ পড়তে রাস্তার দিকে বাইরে এসে পরে দেয় ওই অবস্থা। পরে আমরা ডাক দিছে, আমি দৌড়ে দেখি, তখনও দেখি আর কি ওই আগুনগুলো বাতাসে আগুনগুলো দেখা যায়, কিন্তু জলে দাউ দাউ করে ওভাবে না। এবার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এসএটিভির বিশেষ আয়োজন ভোটের হাওয়া। এবার আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নামলেন দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় নায়ক নায়িকারা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের ব্যানারে সকালে ঢাকা ১৭ আসনের মহাজোট মনোনীত প্রার্থী জনপ্রিয় অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের পক্ষে এ প্রচারণা শুরু হয়। এতে অংশ নিয়ে ফারুক পাঠান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের সাংস্কৃতিক অঙ্গনের ব্যাপক উন্নয়ন হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও মহাজোটকে ক্ষমতায় আনার জন্য আহ্বান জানান জনপ্রিয় সব নায়ক নায়িকারাও। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। এটি কোনো সিনেমার মহরত নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত জনপ্রিয় অভিনেতা ফারুক পাঠানের নির্বাচনী প্রচারণা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের আয়োজনে রাজধানীর বনানী কমিউনিটি সেন্টার থেকে নেচে গেয়ে এ প্রচারণা শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় কর্মীরা। মুক্তিযুদ্ধের সপক্ষে নির্বাচনী প্রচারে ব্যস্ত তারা। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান তারকারা। সেজন্য আমাদের আস্থা, উনি যখন জনপ্রতিনিধি হয়ে কাজ করবেন, উনি ওনার সেরাটুকু দেবেন এবং মানুষের উন্নয়নে আমাদের অত্র এলাকায় যে সমস্ত সমস্যাগুলো আছে প্রত্যেকটা সমস্যা সুন্দর করে সমাধান করবেন। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে প্রমোট করছে, একসাথে নিয়ে জোট বেঁধেছে, এবারের নির্বাচনে তরুণ সমাজ, বাংলাদেশের 18 কোটি মানুষ যেন তাদেরকে প্রত্যাখ্যান করে এবং স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে নৌকায় ভোট দান করে। ঢাকা 17 আসন রাজধানীর একটি অবহেলিত অংশ উল্লেখ করে উন্নয়নের অঙ্গীকার করেন অভিনেতা ফারুক। ভাষার জন্য, উন্নয়নের জন্য, এদেশের মানুষের জন্য, ক্ষুধার্তর জন্য এবং দারিদ্র মুক্ত একটি সোনা সংসার হবে, সেই জন্য যেভাবেই হোক তিনি এগিয়ে যাবেন এদেশের মানুষের জন্য এবং করবেন এই দেশটা সোনার বাংলা হবে। প্রতিটি মানুষ যেন ভালো থাকে, প্রতিটি মানুষের মুখে যেন হাসি থাকে, সেই বার্তা নিয়ে আসবো। বিএনপি জামায়াত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিয়েছিল, তাই তাদের আসন্ন নির্বাচনে বর্জনের আহ্বানও জানান এই তারকা। আঞ্জাম খালেক, এসএটিভি, ঢাকা। চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছে ইনসানিয়াত বিপ্লব সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবু তালেব হেলালি। সকালে পটিয়া পৌরসভা, শান্তিরহাট এবং ধলঘাট সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালান তিনি। এ সময় সাম্য, মানবিক মর্যাদা ভিত্তিক রাষ্ট্র গড়তে একাদশ সংসদ নির্বাচনে সিংহ প্রতীকে ভোট চান তিনি। এ সময় নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি মানবিক দেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। ইনসানিয়াত বিপ্লবের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ধর্মের নামে যে উগ্রবাদ আছে, আমরা সেটার বিপক্ষে। ঠিক অনুরূপভাবে একক জাতীয়তাবাদের মাধ্যমে বস্তুবাদী জাতীয়তাবাদী যে অপরাজনীতি, সেখান থেকেও আমরা মুক্ত করে একটা স্বাধীন উন্মুক্ত আমরা রাষ্ট্র ব্যবস্থা, একটা রাষ্ট্র উপহার দিতে চাই। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন
চাঁদপুরের 5টি আসনের প্রার্থীরা। দিনভর তারা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এর মধ্যে চাঁদপুর 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। চাঁদপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী GM শাহিন। সারা দেশেই চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উৎসবের আমেজ। আজ আমরা এসেছি চাঁদপুর 1 নির্বাচনী এলাকায়। এই আসনে মহাজোট তথা আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে। এই আসনে আমি একটু জানিয়ে রাখতে চাই, বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, গত 10 বছরের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন 10 বছরও তাকে কোনোদিন দলীয় কর্মসূচি দেখা যায়নি, যার ফলশ্রুতিতে নিজ দলেরই বিরোধিতার মুখে পড়তে হয়েছে। এবার থেকে মনোনয়ন দেওয়ার কারণে এই আসনে দলের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেওয়া হয়েছে। এখানে অনেকটা ভোট উৎসব চলছে। আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন চাঁদপুর 1 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। আমরা জানবো নির্বাচন নিয়ে তার ভাবনার কথা এবং প্রচার প্রচারণার কথা। আমরা জানতে চাই, আপনি নির্বাচনে কেমন সাড়া পাচ্ছেন, কি অবস্থা আপনার? আমি নির্বাচনে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমাদের এলাকার ইতিমধ্যে অর্জিত উন্নয়নের আলোকে কল্যাণমূলক কর্মকাণ্ড সমাপন করার ভিত্তিতে এখানকার জনসাধারণ এই উন্নয়ন এবং কল্যাণের পথে বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আবার অধিষ্ঠিত করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এবং সেই প্রেক্ষিতে তারা জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে, তার মনোনীত প্রার্থী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার ধারক বাহক হিসাবে আমাকে এখানে জনগণের সমর্থন আনুষ্ঠানিকভাবে আদায় করার জন্য পাঠিয়েছেন। এখানকার জনগণ আমার প্রিয় জনগণ। এই এলাকার সাথে আমি 30 বছর ধরে সংশ্লিষ্ট আছি। এই এলাকার সকল ভাই বোনেরা আমাকে তাদের নিজের ভাই বোন বলে মনে করেন। এবং সেই প্রেক্ষিতে ইতিমধ্যে যে উন্নয়ন অর্জিত হয়েছে, ইতিমধ্যে যে কল্যাণমূলক, ইতিমধ্যে যে দারিদ্র বিমোচনমূলক কার্যক্রম আমরা সফলভাবে এখানে বাস্তবায়িত করছি, তার আলোকে জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে আমি নিরঙ্কুশ সংখ্যাগোষ্ঠীর ভিত্তিতে এই এলাকায় এদের প্রতিনিধি হিসাবে, আমার ভাই বোনের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হব বলে আশা করছি। দর্শক শুনছিলেন চাঁদপুর 1 নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর মহিউদ্দিন আলমগীরের কথা। আজ এই পর্যন্তই। সুন্দর ও সমৃদ্ধশালী নড়াইল গড়তে আগামী 30 ডিসেম্বর নৌকায় ভোট চাইলেন নড়াইল 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দিনব্যাপী গণসংযোগ ও পথসভার কর্মসূচির অংশ হিসেবে আমাদের স্কুল মাঠে মাশরাফি নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি তালবাড়িয়া বাজার, কুমুরি বাজার, লুটিয়া বাজার, মাইগ্রাম, বড়দিয়া বাজার, দিঘলিয়া, কোটাকোল লঞ্চঘাট, পাচুরিয়া হাট, ঘাঘা লঞ্চঘাট, পারমালিকপুর সহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগও করেন। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। উন্নয়নশীল জেলা হিসেবে গড়ে উঠতে চাই, আমরা একটা শক্ত অবস্থান বাংলাদেশে ইনশাল্লাহ নিতে চাই। আপনারা সেই কথাটা চিন্তা করবেন এবং 30 তারিখে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রচার প্রচারণায় জমজমাট মাগুরা 1 আসন। সদর ও শ্রীপুরের 17টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে এই আসনটিতে মোট 7 জন প্রার্থী লড়ছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,50,048 জন। আসন্ন নির্বাচন নিয়ে এখানকার ভোটারদের মধ্যে রয়েছে উৎসবের আমেজ। মাগুরা প্রতিনিধি রূপক আইচের প্রতিবেদন। প্রতীক বরাদ্দের পর থেকেই পোস্টার, ব্যানার, মিছিল, মিটিংয়ে জমজমাট হয়ে উঠেছে মাগুরা 1-এর নির্বাচনী মাঠ। ভোটাররা তাদের পছন্দের প্রার্থী খুঁজতে শুরু করেছেন। আগামীর জন্য একটি পরিচ্ছন্ন মাগুরা গড়ায় যিনি ভূমিকা রাখবেন তাকেই ভোট দিতে চান তারা। যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটা যেন সুষ্ঠু ও অবাধ ও নিরপেক্ষ হয়, এইটা আমি আশা করি। যোগ্য প্রার্থী এবং রাজনীতিবিদ তাকেই আমরা ভোট দিতে চাই, যে আমাদের যাতে জনকল্যাণে সেই ব্যক্তি কাজে আসে। মাদকের বিরুদ্ধে যিনি সোচ্চার থাকবেন, দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসতে পারবেন, তাকে আমরা নির্বাচিত করব সবাই মিলে। এখানকার 5 বারের সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট আসাদুজ্জামানের ছেলে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। বিগত 10 বছর ধরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসাবে ইতিমধ্যে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী রাজনীতিক সকাল থেকে রাত পর্যন্ত করছেন পথসভা ও গণসংযোগ সহ নানা কার্যক্রম। বিএনপি সহ অন্যান্য দলগুলোও নিজেদের মতো করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
তবে উন্নয়ন ও সুশাসনের কারণে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের এই প্রার্থী। গত 10 বছরে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে ডেভেলপমেন্টটা দিয়েছে এবং আরও তার চেয়েও যেটা বড় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি সুশাসন সৃষ্টি করেছে, সুশাসন বজায় রেখেছে। এই সুশাসনটার কারণেই আজকে দলমত নির্বিশেষে সবাই নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। এই আসনে বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান পেট্রোল বোমা হামলা মামলায় জেল হাজতে রয়েছে। রূপক আইচ, এসএটিভি, মাগুরা। শক্তিশালী দুই জোটের প্রচারণার দাপটে অসহায় হয়ে পড়েছে ছোট ছোট দলের প্রার্থীরা। নির্বাচনী মাঠে তাদের উপস্থিতি তেমন একটা নেই। যদিও কোনো কোনো দলের প্রার্থীর অভিযোগ, বড় দুই দলের টাকার কাছে তারা টিকতে পারছে না। ক্ষমতায় যাওয়া নিয়ে যে রেষারেষি চলছে তাতে সুষ্ঠু ভোট নিয়েও শঙ্কিত তারা। তবে দল ছোট হলেও জয়ের ব্যাপারে আশাবাদী কেউ কেউ। আরও জানাচ্ছেন জিয়াউল গনি সেলিম, ছবি তুলেছেন আবু সাইদ। রাজশাহীর 6টি আসনে এবার প্রার্থী দিয়েছে ধর্মভিত্তিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে ভোটের মাঠে নেই প্রচারণায় তেমন উপস্থিতি, নেই মাইকিং, পোস্টার, ফেস্টুন কিংবা ব্যানারের ছড়াছড়িও। তবু জয়ের ব্যাপারে বেশ আশাবাদী দলটির প্রার্থীরা। বাংলাদেশ 92% মুসলমান, আল্লাহ আদর্শ, আল্লাহর হুকুম এই জমিনে প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এটাই আমাদের কাম্য। রাজশাহীতে থাকা জাকের পার্টির একমাত্র প্রার্থীর অভিযোগ, ভোটের পরিবেশ নিয়ে মানুষের মাঝে আতঙ্ক কাটেনি এখনো। 5 আসনের এখানে ভোটার, অনেক ভোটার, সেখানে মাঠে বের হলে পরে দেখা যাচ্ছে যে 5% থেকে 7% মানুষ রোডে, বাজারে, রাস্তায়, বাকি মানুষগুলো তারা অফ হয়ে গেছে। আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বলছে দুদলের অবৈধ টাকার দাপটের কাছে ভোটের মাঠে অসহায় তারা। বড় দলগুলোর দখলদারি মনোভাব সুষ্ঠু ভোটের পথে প্রধান বাধা বলে মনে করছেন বাম সংগঠনটির এই প্রার্থী। এই নির্বাচন ডেফিনেটলি যে সেটা 2014 5 জানুয়ারির মতো হবে না, তার অর্থ এই নয় যে নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তবে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর রাজশাহীর নির্বাচনকে সারা দেশে মডেল হিসেবে উপস্থাপন করতে কাজ করছেন তারা। সর্বোচ্চ 3 দিনের ভিতরে যে অভিযোগগুলি আসে আমরা 3 দিনের ভিতরে বলি যেগুলি এই নিষ্পত্তি করার জন্য আগামী রোববারে নির্বাচন হবে। আমরা আশা করি ইনশাল্লাহ রাজশাহীতে একটি নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। এর বাইরেও রাজশাহীর বিভিন্ন আসনে বাসদ বাংলাদেশের সাম্যবাদী দল MLL এবং যুক্তফ্রন্ট LDPর প্রার্থী আছেন। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী। নীলফামারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছে। সকাল 8:30টার দিকে নীলফামারী ডোমার সড়কে পলাশবাড়ি ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আইনুল ইসলাম ও তার স্ত্রী মজিদা বেগম। তাদের বাড়ি ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া গ্রামে। পুলিশ জানায় আইনুল ইসলাম ডোমার থেকে নীলফামারী আসার পথে পলাশবাড়ি ডিগ্রি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা মেহেদি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেখানেই মারা যান আইনুল ইসলাম। স্থানীয়রা জানায় তার স্ত্রী মজিদা বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে বাসটিকে আটক করা হলেও পালিয়ে গেছে চালক ও হেলপার। আদালতে মামলার সমাধান না হওয়া পর্যন্ত চাঁদপুর 4 আসনের নির্বাচন স্থগিত অথবা নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন আসনটির বিএনপি প্রার্থী MA হান্নান। বিকেলে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। MA হান্নান অভিযোগ করেন প্রার্থিতা বাতিলের ঘটনা ষড়যন্ত্রমূলক। বিএনপির এই প্রার্থীর দাবি তার বিরুদ্ধে একটি সরকারি ব্যাংকের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্টে রুল জারি করা হয়েছে। এর প্রেক্ষিতে প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন, যা সম্পূর্ণ বেআইনি। এ অবস্থায় চাঁদপুর 4 আসনের নির্বাচন স্থগিত অথবা নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার দাবি জানান MA হান্নান। সুপ্রিম কোর্টে কোনো বিচার থাকা অবস্থায় জিন্দাবাদ। সরকারের ধারাবাহিকতার পক্ষে মত প্রবাসী বাঙালিদের। তারা চান হরতাল, সন্ত্রাসমুক্ত, বিনিয়োগ বান্ধব বাংলাদেশ। জাতীয় প্রবৃদ্ধি আর অর্থনৈতিক উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলোর দ্রুত বাস্তবায়নে সরকারকে সর্বোচ্চ সাহায্য করতে চান তারা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। আসছে একাদশ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা এসেছে নতুন মাত্রা। বসে নেই প্রবাসী বাঙালিরাও। নির্বাচনী মাস শুরুর আগেই দেশে এসে নিজ এলাকার পছন্দের প্রার্থীর জন্য প্রচারণায় নেমেছেন তারা।
প্রবাসী বাঙালিরা বলছেন, বিশ্বের কাছে বাংলাদেশের পরিবর্তিত ইতিবাচক ইমেজ নিয়ে গর্বিত তারা। নারীর ক্ষমতায়ন, শিক্ষা, অর্থনীতি, অবকাঠামোর আমূল পরিবর্তন এখন অনেক দেশের জন্য অনুকরণীয়। তো আমরা চাই এই গভর্নমেন্টের একটা কন্টিনিউশন থাকবে, এই গভর্নমেন্ট আরেকটা বার সুযোগ করে দিয়ে, যাতে করে আমার যে ডেভেলপমেন্ট যে কাজগুলো হয়েছে সেগুলোকে আবার আপনার কমপ্লিট যাতে করতে পারে। বিগত 5 বছরে কোনো বাংলাদেশে কোনো হরতাল হয়নি, কোনো স্ট্রাইক হয়নি। এটা কিন্তু বিনিয়োগের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে কোনো স্ট্রাইক হয়নি। এবং আপনার সেজন্য বিনিয়োগকারীরা, বিশেষ করে প্রবাসী যারা এনআরবি, তারা কিন্তু এটা এই সরকারের প্রতি তারা পূর্ণ সমর্থন রয়েছে আমি মনে করি। পাশ্চাত্যে বসবাসকারী ব্যবসায়ীরা চান দেশে হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ বন্ধ হোক আর ক্ষমতায় আসুক স্থিতি। প্রবাসীরা খুব আশান্বিত যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত হলে আমরা আমাদের দেশে ফিরেই আসতে পারবো ইনভেস্ট করার জন্য। যে তৃতীয় বিশ্বের দেশ হিসাবে রাজনৈতিক স্টেবিলিটি ভেরি ইম্পর্টেন্ট একটা দেশকে এগিয়ে যেতে হলে। খুব হোপফুল প্রবাসীরা চাচ্ছি যে এই গভর্নমেন্টটা আরও কাজ করতে আমরা সুযোগ দেওয়া উচিত, তাহলে আমাদের ভাগ্য, দেশের ভাগ্য পরিবর্তন হবে, আমাদেরও ভাগ্য পরিবর্তন। যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী আর অর্থ পাচারকারীরা ক্ষমতায় গেলে দেশ আবারও পিছিয়ে যেতে পারে এমন আশঙ্কার কথাও জানান প্রবাসী ব্যবসায়ী ও বিশিষ্টজনরা। আমরা যারা প্রবাসী আছি, প্রবাসী থাকি, তারা সবসময় এই সরকারকে চায় কোনো যুদ্ধ অপরাধী, কোনো রাজাকার এই দেশের ক্ষমতার মধ্যে বসুক, এটা আমরা চাইব না। প্রবাসীরা কখনো চায় না যে আগের মতো এই দেশ চলুক। এখন যেভাবে চলতেছে খুবই ভালো চলতেছে। গৃহীত দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গোটা বিশ্বে বাংলাদেশ হবে সব ক্ষেত্রে একটি সফলতার নাম। আর এজন্য ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন বলেও মত প্রবাসীদের। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। এই ছিল সন্ধ্যার এসএটিভি সংবাদে। এরপরই দেখবেন মাঠে ময়দানে। আর এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ সবাইকে।